আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা গাজী আজমল স্যারের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, এই অধ্যায়টা বিস্তারিতভাবে লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করব। আচ্ছা, তার আগে বলে নিই, আমি এই পিডিএফটা উন্মেষের পিডিএফটা ইউজ করতেছি। আশা করি তাদের কপিরাইটস আইন এখানে ভঙ্গ হবে না। আচ্ছা, আর শুরুতেই কিছু কথা বলে নিই যে এই ভিডিও যেগুলো করছি এগুলোর একটা সিরিজ হবে। এই সিরিজে মোটামুটি এইচএসসির যেই 24টা অধ্যায়, এই 24টা অধ্যায় থাকবে। আর সবগুলো ভিডিও মোটামুটি অনেক লেন্দি হবে। তো ভিডিওটা আসলে কাদের জন্য আর কাদের দেখা উচিত না সেটার আগে ডিসক্লেমার আগে দিয়ে নেই, তারপরে আমি ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, তো ভাইয়ারা একটু দেখো, তোমাদের মধ্যে যাদের টার্গেট ডিএমসি বা মেডিকেল, তাদের আসলে মূল বইয়ের কোনো বিকল্প নেই, তাদের মূল বইটা আসলে পড়তেই হয়। ঠিক আছে, তো এই মূল বইটা পড়ার জন্য তোমাদের বেশি এফোর্ট দিতে হয়, তারপরে মূল বইয়ের মানে খুঁটিনাটি সব পড়তে হয়। তো তোমাদের যদি ডিএমসি টার্গেট, তাদের আসলে তাদের জন্য এই ভিডিওটা। আবার যারা মনে করো যে একটু ধৈর্যশীল, যারা ডিপ থেকে পড়তে চাও, তাদের জন্য এই ভিডিওটা। আর কাদের জন্য ভিডিওটা নয়, যারা শুধুমাত্র এইচএসসি কোনো মতে পাস করতে চাও, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা নয়। কারণ তোমাদের অনেক ইউটিউবে তোমরা অনেক নোট পাবা, তারপরে ফেসবুকে অনেক নোট পাবা। তারা সেসব নোট দেখে পড়লে কিন্তু এইচএসসি কিন্তু ইজিলি পাস হয়ে যাবে। ঠিক আছে, এখন যারা মনে করো অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও, এই ভিডিওগুলো তাদের জন্য। আচ্ছা, আর এই তো। আচ্ছা, আর বেশি কথা না বলে শুরু করি ক্লাসটা। দেখো, প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো এইখানে আমরা আসলে কি দেখব? দেখো তো, অধ্যায়ের শুরুতে নাম থেকে আমরা দেখতে পাচ্ছি না যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, মানে এখানে বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আলোচনা করব, আর এগুলোর শ্রেণীবিন্যাসগুলো আমরা দেখব। শ্রেণীবিন্যাস কেন দেখব? কারণ পৃথিবীতে অজস্র অসংখ্য প্রাণী আছে। ঠিক আছে, এতগুলো প্রাণী সম্পর্কে তো আমাদের জানাটা আসলে একার পক্ষে তো পসিবল না। তবে সবগুলো প্রাণীর যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা জানতে পারি, তাই না ভাইয়া? আচ্ছা, এখন আচ্ছা ভাইয়া আপু যারা দেখছো তাদের জন্যই বলছি। এখন দেখো, এরপর কি আছে, শুরুর লাইনে কি দেওয়া আছে আমরা শোনো। আরেকটা কথা হলো, এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের মনে হতে পারে যে ভাইয়া স্লাইড রিডিং পড়াচ্ছে বা লাইন রিডিং পড়াচ্ছে। তো তোমাদের যাদের এইরকম মনে হচ্ছে তারা ভিডিওটা স্কিপ করতে পারো বা ভিডিওটা নাও দেখতে পারো। আর যাদের মনে হয় যে প্রত্যেকটা লাইন পড়া দরকার, প্রত্যেক লাইন অনুযায়ী ধরে ধরে বুঝে বুঝে যাওয়া দরকার, তারা এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তার আগে বলে নিই যে আমার ইউটিউব চ্যানেলের নাম এলডোরাডো। তোমরা এখানে ভিজিট করে দেখতে পারো, এলডোরাডো এডু। আমাদের পেজও আছে, গ্রুপও আছে। তুমি এটা লিখে ফেসবুকে যদি সার্চ দাও তাহলেও তুমি পেয়ে যাবা, তুমি যদি ইউটিউবে সার্চ দাও তাহলেও তুমি আশা করি পেয়ে যাবা। আচ্ছা, জীববিজ্ঞানীরা দেখো কি করছে এ পর্যন্ত। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, দেখো, জীববিজ্ঞানীরা এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এখানে দেখো তো, তোমাদের একটা ওয়ার্ড আছে ভাস্কুলার। ভাস্কুলার শব্দের অর্থ কি? ভাস্কুলার আসলে আসছে ভেসেল থেকে, VESSEL, ভেসেল। ভেসেল শব্দের অর্থ কি? ভেসেল অর্থ নল। ঠিক আছে, ভেসেল শব্দের অর্থ নল। তোমরা বায়োলজি যাদের কাছে খুবই কঠিন লাগে, তোমরা আসলে বায়োলজি হয়তো পড়ার ধরনটা জানো না, এই কারণে হয়তো বায়োলজি কঠিন লাগতে পারে। তোমাদের একটা সুন্দর একটা জিনিস বলি যে বায়োলজি তোমরা কি করবা, বায়োলজি সবসময় তোমরা মুখস্থ না করে তোমরা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। যেমন দেখো, যাদের যেসব উদ্ভিদের দেহে জাইলেম ফ্লোয়েম বিদ্যমান, মানে পানি, খাদ্য, এগুলো পাতায় পৌঁছানোর জন্য, মূল থেকে পাতায় পৌঁছানোর জন্য বা পাতা থেকে উদ্ভিদের সমগ্র দেহে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের যে নল যদি থাকে, সেই সব উদ্ভিদকে বলা হয় ভাস্কুলার উদ্ভিদ। ঠিক আছে,
আচ্ছা, তাহলে জীববিজ্ঞানীরা দেখো যে 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। আচ্ছা, ঠিক আছে, করুক। ও আচ্ছা, তোমাদের যারা নতুন বই কিনেছো এইচএসসি 27 ব্যাচ, আর যারা মনে করো পড়েছো তারা তো বুঝতেই পারছো এখানে প্রধান শব্দাবলী যেগুলো দেওয়া আছে না, এই জিনিসগুলো আসলে অধ্যায়ের মানে মেন পয়েন্ট বা মেন টপিকগুলো এখানে শুধু দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখি কি বলছে। এসব প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, অনেক কারণে ভিন্নতা দেখা যেতেই পারে। ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়নের জন্য মানে সহজভাবে বোঝার জন্য প্রাণীবিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণীবিন্যস্ত করেছেন। আচ্ছা, ঠিক আছে, করুক। এই অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, দেখি আমরা ধীরে ধীরে আগাই, কী কী শ্রেণীবিন্যাস করছেন গাজী আজমল স্যার সেগুলো দেখি। প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য, অ্যানিম্যাল ডাইভার্সিটি। অ্যানিম্যাল ডাইভার্সিটি পৃথিবীর সমস্ত জলচর, জলচর শব্দের অর্থ কী? জলচর মানে হলো যারা জলে বাস করে। স্থলচর মানে কি? যারা স্থলে বাস করে। খেচর মানে কি? যারা আকাশে চড়ে, যেমন পাখি, ঠিক আছে। প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটি হচ্ছে প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। জিনগত, প্রজাতিগত, বাস্তুসংস্থানগত, ঠিক আছে। এই 3 টাইপের আমাদের কি দেখা যায়? 3 টাইপের বিভিন্নতা দেখা যায়। এই 3 টাইপের যে বিভিন্নতা দেখা যায় সেগুলো নিয়ে এখন একটু দেখি। আচ্ছা, তো দেখো। ও আচ্ছা, নেক্সট পেজে তোমাদের এগুলো বিস্তারিত দেওয়া আছে। আমি 1 মিনিট পরে তোমাদের আমি সব ব্যাখ্যা করে দিচ্ছি, দেখতে থাকো। দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিজন। পরিজন শব্দের অর্থ মাইগ্রেশন। আর মাইগ্রেশন জিনিসটা কি? যে কোনো পাখি বা কোনো পশু পাখির এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে কি বলা হয়? পরিযান বা মাইগ্রেশন। সহ দেখো আরও অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য সুস্পষ্ট। ঠিক আছে, বুঝলাম যে প্রাণীরা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে তোমার কি আছে, যে বিভিন্ন বৈশিষ্ট্যে মণ্ডিত। আচ্ছা, তারপর কি বলছে যে এগুলো বিভিন্ন নিজস্ব বৈশিষ্ট্যে মণ্ডিত হয়ে বিভিন্ন প্রাণী থেকে ভিন্ন। ওকে, থাক। পৃথিবীর বিচিত্র পরিবেশে দৃশ্য ও অদৃশ্যমান অসংখ্য প্রাণীর বিচরণ রয়েছে। মানে আমরা দেখতে পাই বা মনে করো সাগরের অতল গহ্বরে যারা আছে তাদের তো আমরা নর্মালি দেখি না। এই প্রাণীগুলোর কথা বলছে। কেউ দলভেদে অতল সমুদ্রে, তারপরে মাঝ সমুদ্রে, সমুদ্র পৃষ্ঠে, মানে পৃথিবীর যে কোনো জায়গায় আসলে যে সাঁতার কেটে চলেছে, কেউ দ্রুত বা কেউ মন্থর মন্থর মানে ধীরে মন্থর লয়ে মাটির উপর হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, বেড়াক। এখানে আসলে বলছে যে মূল কথা হলো যে পৃথিবীতে বিভিন্ন রকম প্রাণী আছে, এগুলোর কথাই বলছে। আচ্ছা, তারপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা লাইন বলি, দেখো তো যে পৃথিবীর সব প্রাণী মোটামুটি আমরা এই 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো তৃণভোজী। তৃণভোজী মানে কি? যারা তৃণখায়ী। তৃণখায়ী যারা, তারা হলো হার্বিভোরাস, ঠিক আছে। HERBVIOURS। আচ্ছা, এটা লিখবো। ঠিক আছে, হার্বিভোরাস। আচ্ছা, তারপরে কি বলছে? ওনারা মাংসাশী। মাংসাশীদের বলা হয় কার্নিভোরাস। VOROUS। আর সর্বভোজী যারা, এদের বলা হয় অমনিভোরাস। OMNIVOROUS, অমনিভোরাস, ঠিক আছে। এদের বলা হয় অমনিভোরাস। আর পরজীবীদের কি বলা হয়? পরজীবীদের বলা হয় প্যারাসাইট। দাঁড়াও। আচ্ছা, এরপর দেখো কি বলছে। আমেরিকান বিজ্ঞানী, প্রকৃতিবিদ, লেখক ও শিক্ষক কে? এডওয়ার্ড অসবর্ন উইলসন, ঠিক আছে। এডওয়ার্ড অসবর্ন উইলসনকে জীববৈচিত্র্যের জনক বা ফাদার অফ বায়োডাইভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কিন্তু দেখো তোমাদের যাদের পুরাতন এডিশনের বই, 25 সালের আগের বই, তাদের কিন্তু এই তথ্যটা নতুন করে অ্যাড করা আছে, ঠিক আছে। তাদের বই মানে আগেকার বই কিন্তু দেওয়া নেই। এডওয়ার্ড অসবর্ন উইলসনকে কী বলা হয়? জীববৈচিত্র্যের জনক বা ফাদার অফ বায়োডাইভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে, এমসিকিউতে কিন্তু অনেক আসে।
আচ্ছা, এখন দেখো তারপরে কি বলছে, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। প্রাণী বৈচিত্র্য দেখো কয় প্রকার, প্রাণী বৈচিত্র্য হলো 3 প্রকার। কি কি? একটা হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দেখো তোমরা কিন্তু একটু আগেই দেখলে, ঠিক আছে? কি কি? জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন এই 3টা বৈচিত্র্য আসলে কি জিনিস, কি কাজ করে, খায় না মাথায় দেয়, একটু দেখি। হ্যাঁ, দেখো জিনগত বৈচিত্র্য, নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্যকে জিনগত বৈচিত্র্য বলে। তাহলে এই জিনিসটা থেকে আমরা কী বুঝছি দেখো তো, নির্দিষ্ট বাস্তুতন্ত্রে মানে নির্দিষ্ট একটা থাকার জায়গায় কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্য। আচ্ছা, এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আমরা হয়তো বুঝতে পারবো, ঠিক আছে? জিনগত বৈচিত্র্যের এখানে কি দেওয়া আছে উদাহরণ? হ্যাঁ, সুন্দর অনেক উদাহরণই দেওয়া আছে। তবে তোমাদের একটা সুন্দর উদাহরণ দিই, যে ধরো যে আমরা কোথায় থাকি? বাংলাদেশে থাকি। বাংলাদেশে দেখো যে বিভিন্ন রকমের কিন্তু মানুষ আছে, বিভিন্ন গাত্রবর্ণ মানে গায়ের বর্ণের কিন্তু মানুষ পাবা। ঠিক ঠিক আছে, যে একেবারে ফর্সা মানুষও আছে, কালো মানুষও আছে, তারপরে মিউলেটো কালার, এই ধরনের মানুষও কিন্তু তুমি পাবে। তো ভাইয়েরা দেখো যে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে এই নির্দিষ্ট প্রজাতি, ধরে নাও মানুষ একটা নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে যে জিনগত পার্থক্য থাকার কারণে যে আমাদের যে বাহ্যিক পরিবর্তনগুলো হয়, এইটাই আসলে কি, এইটাই হলো জিনগত বৈচিত্র্য। এর ফলে দেখো উত্তরাধিকার প্রক্রিয়ায় জেনেটিক উপাদানের পুনর্মিলন ঘটে। উত্তরাধিকার প্রক্রিয়া মানে কি? উত্তরাধিকার প্রক্রিয়া বলতে আসলে বোঝায় যে মনে করো বাবা মা এদের থেকে সন্ততি পেয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আসলে বুঝাইছে। স্থানকাল ভেদে এর পরিবর্তনও হতে পারে। স্থানকাল ভেদের পরিবর্তন বলতে আসলে কি বোঝাইছে, যে ধরো যে অনেক দিনের বিবর্তনের ফলে তোমার এগুলো চেঞ্জ আসতে পারে। তারপরে হাইট ওয়েট, মানুষের হাইট ওয়েটে চেঞ্জ আসতে পারে। তারপর বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে তোমার ছোট বড় এরকম হয়ে যেতে পারে। গায়ের লোমের ক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো বলছে, ঠিক আছে? তারপরে দেখো জিনগত বৈচিত্র্য শুধু একটি জনগোষ্ঠীর মধ্যে পৃথক জিনগত বৈচিত্র্য নয়, বরং জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্য অন্তর্ভুক্ত হয়। তার মানে আমরা কি বুঝছি এখান থেকে দেখো তো, যে একটা প্রজাতির মধ্যে যে জিনগত যে পার্থক্য, মানে মনে করো যে তোমার বাবার থেকে তোমার নিজের যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলোকে আমরা কি বলতে পারি? জিনগত বৈচিত্র্য বলতে পারি। এসব পার্থক্য প্রায় ক্ষেত্রেই দেখো স্থানীয় অবস্থা এবং অভিযোজনের সাথে যুক্ত থাকে। স্থানীয় অবস্থা আর অভিযোজন বলতে কি বোঝায়? আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিই। ধরো তুমি বাংলাদেশে বাস করো, ঠিক আছে? এখন তুমি কোনো কারণে তোমরা দুই ভাই বাংলাদেশে থাকো। এখন তোমাদের দুই ভাইয়ের মধ্যে একজন চলে গেলে মরুভূমিতে, একজন চলে গেলে মনে করো বরফের দেশে। এখন যে মরুভূমিতে চলে গেল তার গায়ের রং কিন্তু কিছুদিন পর দেখবা যে কালো কালার হয়ে যাবে, বা কালো কালারের আশেপাশে বা শ্যামলা কালার হয়ে যাবে, ঠিক আছে? মানে যা ছিল, যে বর্ণ ছিল সে বর্ণ থেকে একটু গাঢ় বা ডিপ বর্ণ হয়ে যাবে। আর যারা মনে করো আর যেই ভাইটা মনে করো যে ওই যে ঠান্ডা দেশে চলে গেল বা বরফের দেশে চলে গেল বা মেরু অঞ্চলে চলে গেল, সে ভাইয়ের কিন্তু কি হবে, যে ত্বকের কালারটা আরও ব্রাইট হবে। এটার কারণ কি? এটার বিভিন্ন কারণ বা পরিবেশগত তোমার জিনিসপত্র থাকে, যে পরিবেশগত তোমার কিছু উপাদান বা ফ্যাক্টর থাকে যার কারণে হতে পারে। তো এটা হলো স্থানীয় অবস্থা। আর অভিযোজন জিনিসটা কি? অভিযোজন জিনিসটা হলো মনে করো যে বিভিন্ন কারণে বেঁচে থাকার তাগিদে বিভিন্ন প্রাণীর মধ্যে যে পরিবর্তনগুলো আনতে হয়, সেই জিনিসটা হলো অভিযোজন বা মানিয়ে চলা, ঠিক আছে? আচ্ছা, দেখো জিনগত বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে যৌন প্রজনন গুরুত্বপূর্ণ, কারণ এটি পিতামাতার জিনগুলোকে একত্রিত করে অন্যান্য সন্তানের জন্ম দেয়। ঠিক আছে, বুঝলাম এটা, যে জিনগত বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে আসলে যৌন প্রজননটা গুরুত্বপূর্ণ। কারণ অযৌন প্রজননের ক্ষেত্রে আমরা দেখি আসলে যে হুবহু ক্লোন ডিএনএ তৈরি হয়। আসলে এখানে কিন্তু ক্রসিং ওভার হয় না, বা এই জিনিসগুলো হয় না। কিন্তু ক্রসিং ওভার হয় না বলে এখানে কি হয় না, এখানে মানে অযৌন প্রক্রিয়ায় যে জননটা হয়, সেই জননের ক্ষেত্রে কিন্তু আসলে জিনগত বৈচিত্র্য যেটা বা তোমার অভিযোজনের যে সক্ষমতা, সেইটা কিন্তু আসলে থাকে না, ঠিক আছে? আর যৌন প্রজননের ক্ষেত্রে আসলে এই জিনগত বৈচিত্র্যটা থাকে।
গ্যামেট সৃষ্টির সময় মিওসিস কালে সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে পরিব্যক্তি বা মিউটেশন জিন প্রবাহের কারণে জিনগত বৈচিত্র্য ঘটে থাকে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, এখানে দেখো মিউটেশনের বাংলা কি? পরিব্যক্তি। এখন মিউটেশন জিনিসটা কি? তাহলে মিউটেশন জিনিসটা আমাদের জানতে হবে। মিউটেশন জিনিসটা হলো ডিএনএ সিকোয়েন্সের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন। এই জিনিসটাকে বলা হয় মিউটেশন, ঠিক আছে? তাহলে মিউটেশন জিনিসটা কি? মিউটেশন জিনিসটা হলো ডিএনএ সিকোয়েন্সের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন। আচ্ছা, তাহলে ডিএনএ সিকোয়েন্সের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন জিনিসটা কি? মনে করো আমাদের এ টি জি সি সি এ, এটার উল্টা কি? টি এ সি জি জি টি। এটা একটা মনে করো আমাদের ডিএনএ সিকোয়েন্স। এখন কোনো কারণে মনে করো এই যে এখানে যে জি আছে, এই জি আর এই সি হুট করে মনে করো চেঞ্জ হয়ে আমাদের কি চলে আসলো? মনে করো এখানে আমাদের আরেকটা কালার দিয়ে দিই, এখানে মনে করো এ চলে আসলো, এখানে আবার টি চলে আসলো। দেখো তো এখানে ডিএনএ সিকোয়েন্সে চেঞ্জ হয়ে গেছে। আর দেখো তো তোমরা যারা 9-10 একটু মন দিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে একটু বলি, যে যারা 9-10-এ পড়ছো ওরা কি জানো যে দেখো ডিএনএ থেকে কি হয়? ডিএনএ থেকে আরএনএ হয়, আর আরএনএ থেকে কি হয়? আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এখন যাদের ডিএনএ সিকোয়েন্সেরই চেঞ্জ হয়ে গেল, তাদের আরএনএটাও চেঞ্জ হয়ে যাবে, আরএনএ সিকোয়েন্সটাও চেঞ্জ হয়ে যাবে। আর আরএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলে সেখানে দেখো তো ভিন্ন প্রোটিন তৈরি হবে না? আর এই ভিন্ন প্রোটিন তৈরি হলে আসলে কি হবে? যে আচরণগত পার্থক্য বা তোমার বাহ্যিক বিভিন্ন লক্ষণের পার্থক্য তুমি খুঁজে পাবা, ঠিক আছে? এই জিনিসটাই হলো মিউটেশন বা পরিব্যক্তি। এইভাবে কিন্তু ক্যান্সারও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস শুরু হয়ে যায় তখন কিন্তু এখান থেকে টিউমার, ক্যান্সার এগুলো কিন্তু হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি একবার রিক্যাপ করি তাহলে একটু দেখো যে জিনগত বৈচিত্র্য বলতে আসলে কী বোঝায়? যে সেম প্রজাতির বা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যে পার্থক্য, নির্দিষ্ট প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে পার্থক্য, সেটাকে আমরা জিনগত বৈচিত্র্য বলবো। আর জিনগত বৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ কারণ হলো মিউটেশন বা পরিব্যক্তি। আর আরেকটা সুন্দর কারণ হলো বা একটা প্রাকৃতিক কারণ হলো যৌন প্রজনন, ঠিক আছে? প্রাকৃতিক কারণ যৌন প্রজনন, আর আরেকটা কারণও আছে, সেটা হলো মিউটেশন। আচ্ছা, শেষ, আমাদের এই দুটো শেষ। এখন দেখো জিনগত বৈচিত্র্যের গুরুত্ব দেখব। জিনগত বৈচিত্র্য দেখো গুরুত্ব কি? জীবের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের জন্ম দেয়। হ্যাঁ, তারপরে দেখো যে মানসিক চাপ, রোগ, প্রতিকূল পরিবেশগত অবস্থার সাথে খাপ খাইয়ে না, এই যে প্রতিকূল পরিবেশগত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটাকেই বলা হয় আসলে অভিযোজন ক্ষমতা। আমরা একটু আগে অভিযোজনের একটা ওয়ার্ড দেখলাম না? কোথায় দেখলাম? এই যে এই ওয়ার্ডটা, এই জিনিসটাই হলো এইটা, ঠিক আছে? এই জিনিসটাই হলো এইটা। এরপর 2 নম্বরে কী বলছে? প্রাকৃতিক এবং প্রাকৃতিক বা মানুষের হস্তক্ষেপের কারণে পরিবেশগত পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমে বেঁচে থাকার দিকে পরিচালিত করে। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন এই জিনিস, এই ওয়ার্ডটা আমি খুব ভালো করে বোঝাবো আসলে তোমাদের 12 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে? তোমাদের 12 না, মেবি ওইটা, হ্যাঁ 12 নম্বর চ্যাপ্টার তো সম্ভবত। আচ্ছা, যাই হোক, তোমাদের ওই যে বিবর্তন এই চ্যাপ্টারটাতে তোমাদের আমি সুন্দর মতো দেখাবো, ঠিক আছে? তো প্রাকৃতিক নির্বাচন ওইখানে দেখাবো। এখন যোগ্যতমের জয়, বেঁচে থাকা এই জিনিসগুলো আমি ওখানে বুঝাই দিব। এখানে আমি খুব ডিটেলসে যাব না, শুধু আমি বলবো যে প্রকৃতির সাথে যে মিলেমিশে চলতে পারে সেটাই হলো প্রাকৃতিক নির্বাচন। আর প্রকৃতির সাথে মিলেমিশে যে চলতে পারে না সে কী হয়ে যায়? সে বাদ পড়ে যায়, সে প্রকৃতির কাছে অযোগ্য বলে বিবেচিত হয়। আপাতত এইটুকু মনে রাখো, তাহলে তোমাদের জন্য এনাফ। আচ্ছা, তারপর কি বলছে? জিনগত বৈচিত্র্যের কারণে যে জাতগুলো বা সংবেদনশীলগুলো মারা যায়। এই দেখো তোমাদের এই যে আমি অযোগ্য একটা কথা বললাম না, এখানেই সেটা দেওয়া আছে। দেখো, জিনগত বৈচিত্র্যের কারণে যে জাতগুলো সংবেদনশীল সেগুলো মারা যায়, মানে যারা অযোগ্য তারা মারা যায়, যারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে তারা বেঁচে থাকে। এটাই আমি বললাম যে যোগ্য আর অযোগ্য, এরা হলো প্রকৃতির ক্ষেত্রে যোগ্য আর এরা হলো প্রকৃতির ক্ষেত্রে অযোগ্য, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো। একটি সুস্থ জনগোষ্ঠীর জন্য কীটপতঙ্গ, রোগ বা অন্যান্য বিরূপ অবস্থা মোকাবেলায় প্রতিরোধী হতে পারে এমন সব গুরুত্বপূর্ণ জিন বহন করে। আচ্ছা, করলো এগুলো ওই আমাদের অভিযোজনের মধ্যেই পড়ে। 4 নাম্বার, আচ্ছা আমি এগুলো একটু স্কিপ করে যাচ্ছি বা তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ এগুলো থেকে আসলে তেমন কোনো কোশ্চেনই হয় না, সিকিউ এমসিকিউ তেমন কোনো কোশ্চেন হয় না, ঠিক আছে? নতুন বই এগুলো কিছু টপিক অ্যাড করেছে, এগুলো তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না। একটি নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্য
জিনগত সংস্থানে পরস্পর থেকে ভিন্ন, তাই একই প্রজাতির আম, আপেল, ধান, গম, যব ইত্যাদিতে বিভিন্ন জাত রয়েছে। যেমন আমের বিভিন্ন জাত রয়েছে না, তারপর আপেলের বিভিন্ন জাত রয়েছে। এই জিনিসগুলো আসলে বলছে যে প্রজাতি এক হলেও বা তোমার জিনিসটা এক হলেও এর মধ্যে কিন্তু তোমার পার্থক্য থাকে। প্রাণী জগতের ক্ষেত্রেও আগে এগুলো তো তোমার আপেল, আম, জাম এগুলো আমরা হলো উদ্ভিদ জগৎ নিয়ে বললাম। এখন দেখো প্রাণী জগতে এ ধরনের বিভিন্ন উদাহরণ আছে। যেমন বার্চেলার জেব্রায় জিনগত বৈচিত্র্যের প্রভাবে শরীরে দাগে পরিবর্তন ঘটে। দাগে কী পরিবর্তন ঘটে একটু খেয়াল করো। আমরা যদি এখানে একটু চারটা ঘোড়া দেখি, দেখো সারা গায়ে চওড়া কালো ডোরা, এগুলো কালো ডোরাটা চওড়া, সারা গায়ে সরু কালো ডোরা, কালো ডোরাটা কেমন সরু সরু। তারপর সারা গায়ে চওড়া কালো ডোরার পাশাপাশি হালকা ডোরা আছে, মানে কালো ডোরা আছে, আবার হালকা হালকা ডোরা তোমরা একটু খেয়াল যদি করো, এই দেখো আমি আর একটু কী করি, হ্যাঁ দেখো হালকা ডোরা, এই যে এইগুলো হালকা ডোরা, ঠিক আছে, এইগুলো কিন্তু হালকা ডোরা, এই হালকা ডোরার কথা কিন্তু বলছে। দেখো তো উপরের ছবিতে কিন্তু এই হালকা ডোরাগুলো নেই, দেখো এখানে কিন্তু একবারে প্লেন সাদা, এখানে কিন্তু কোনো হালকা ডোরা নেই। আবার এই পাশে কিন্তু হালকা ডোরা আছে। দেখো চারটা তোমার ঘোড়াই কিন্তু আসলে এই গায়ের ডোরার দিক থেকে ভিন্ন। এখানে চওড়া কালো ডোরা, কোথায় গেল চওড়া কালো ডোরা, তারপরে সরু কালো ডোরা, তারপরে চওড়া কালো ডোরার মাঝখানে হালকা ডোরা, সরু কালো ডোরার মাঝখানে আবার হালকা ডোরা, ঠিক আছে। এই জিনিসগুলো যে একই প্রজাতির মধ্যে বিভিন্ন পরিবর্তন আছে। আচ্ছা ভাইয়াপুরা, তোমরা যারা এইচএসসি 26-এর নিচে, অর্থাৎ এইচএসসি যারা 25, ঠিক আছে, তোমরা যারা এবার অ্যাডমিশন দিচ্ছ তারা তাদের জন্য এই ভিডিওটা নয় কিন্তু, ঠিক আছে। এই ভিডিওটা আসলে একাডেমিক পারপাস। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একাডেমিকে যদি ভালো করে না পড়ো তাহলে অ্যাডমিশনে মারা খাও। তো আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যও সেটাই, যে তুমি যদি একাডেমিকে যদি পড়তে চাও বা একাডেমিক টাইমে যদি হাতে সময় রেখে যদি পড়ো তাহলে আমার এই ভিডিও দেখো, আর নয়তো এই ভিডিওটা দেখো না। কারণ তুমি যদি অ্যাডমিশন ফেজে যদি এই ভিডিওগুলো দেখতে লাগো তোমার সময় নষ্ট হবে শুধু, তাছাড়া আর কিছু হবে না, বুঝছো? আচ্ছা, এরপর দেখো 5 নম্বরে বলছে বিভিন্ন জাত থাকায় নিশ্চিত হওয়া যায় যে দুর্যোগকালে অন্তত কিছু প্রাণী ও উদ্ভিদ প্রজাতির জনসংখ্যা প্রতিকূল পরিবেশগত কারণে খাপ খাইয়ে নিতে পারে। বারবার একই জিনিসই অভিযোজনের জিনিসপত্রই আসতেছে। তারপর কম জিনগত বৈচিত্র্য হলে একটি প্রজাতির জৈব অজৈব চাপ, এগুলো অনেক কিছু দেওয়া আছে, আসলে এগুলো তোমাদের জন্য লাগবে না, লাগলে আমি বলে দিতাম। জিনগত বৈচিত্র্য জিনগত বৈষম্য থেকে সৃষ্টি হয়। জিনগত বৈষম্য মানে কি? বৈষম্য হলো আসলে তোমার ভেদাভেদ, মানে একটা প্রাণীর জিন থেকে আরেকটা প্রাণীর জিনের ভেদাভেদ। আসলে যত বেশি ভেদাভেদ হবে বা যত বেশি তোমার আলাদা আলাদা জিনিসপত্র হবে তখন আমাদের সেখানে বৈচিত্র্যটা বেশি হবে না, সেই জিনিসটাই বলছে। ধরো আমাদের কোনো একটা ঘোড়া সালে 5টা ঘোড়া আছে, 5টা ঘোড়াই দেখতে ভিন্ন ভিন্ন, তাহলে এখানে আমাদের দেখো জিনগত বৈষম্য আছে, আর জিনগত বৈষম্য থাকলে জিনগত বৈচিত্র্যও কিন্তু থাকবে। তাহলে জিনগত বৈচিত্র্য আর জিনগত বৈষম্য বা জেনেটিক ভ্যারিয়েশন, এই জিনিসগুলো কিন্তু আমাদের কি একে অপরের সমানুপাতিক বলতে পারো। আচ্ছা, এখন কি বলছে? জিনগত বৈষম্য প্রত্যেক প্রজাতির জন্য অপরিহার্য, কারণ এর ফলে দেখো বিভিন্ন পরিবেশগত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পায়। সব জায়গায় সে সেম অভিযোজনের কথাই বলা আছে, ঘুরে ফিরে অনেকভাবে অভিযোজনকেই নির্দেশ করছে। এভাবে জিনগত বৈষম্য প্রজাতিকে দেখো অভিযোজনক্ষম ও বেঁচে থাকা ও বিবর্তনে সাহায্য করে। সেম জিনিসই বলছে যে জিনগত বৈষম্যটা প্রজাতিকে অভিযোজনক্ষম করে, তার মানে কি প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সহায়তা করে। আর বিবর্তনে সহায়তা করে বলতে আসলে ওই প্রতিকূল পরিবেশে নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন, আকার আকৃতির পরিবর্তন, কাজে পরিবর্তন, এই জিনিসগুলো পরিবর্তন করলে ওখানে বিবর্তনেও সাহায্য করে। এই জিনিসটাই আসলে বলা আছে, তাছাড়া আর কিছু না। তারপর আছে কি প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি। এখন প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝায় দেখো, একটি বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা আপেক্ষিক বণ্টন। একটি বাস্তুতন্ত্রে মানে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে, ধরে নাও একটা নির্দিষ্ট দ্বীপে, ঠিক আছে, ধরে নাও একটা নির্দিষ্ট দ্বীপে বিভিন্ন প্রজাতির সংখ্যা মানে অনেকগুলো, ধরো তুমি একটা দ্বীপে গরু, ছাগল, হাঁস, মুরগি অনেকগুলা প্রজাতি রেখে দিয়েছো। তারপরে কি বলছে? আপেক্ষিক বণ্টন
প্রাচুর্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। তার মানে তুমি একটা দ্বীপে গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছু রেখে দিয়েছো, এখানে অনেকগুলো প্রজাতি তুমি দেখতে পাচ্ছ উপর থেকে, তাহলে এই জায়গাতে কি বিদ্যমান? এই জায়গাতে আসলে বিদ্যমান হলো প্রজাতিগত বৈচিত্র্য। সেই জিনিসটাই বলছে, গোটা পৃথিবীতে আসলে প্রজাতিগত বৈচিত্র্য অনেক বেশি দেখা যায়। এরপর দেখি কি বলছে, বৈচিত্র্য সবচেয়ে বেশি হয় যখন দেখো উপস্থিত সমস্ত প্রজাতির প্রাচুর্য নির্দিষ্ট অঞ্চলে সমানভাবে প্রচুর পরিমাণ থাকে। এগুলো খুব হাইলাইটেড লাইন না। এখন দেখো, দু ধরনের উপাদান নিয়ে প্রজাতির বৈচিত্র্য গঠিত, একটা হলো প্রজাতি সমৃদ্ধি, একটা হলো প্রজাতি সমতা। ঠিক আছে, স্পেসিস রিচনেস অ্যান্ড স্পেসিস ইভেননেস। এখন দেখো, প্রজাতির সমৃদ্ধি জিনিসটা কি? একটি বাস্তুতন্ত্রে দেখো বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যায় উপস্থিতিকে বলা হয় প্রজাতির সমৃদ্ধি। মানে ধরো একটা দ্বীপে তুমি হাঁস, মুরগি, গরু, ছাগল অনেক কিছুই রাখলে, কিন্তু ধরো সবগুলো রাখলে 10টা করে, মুরগি রাখলে 20টা, তাহলে সেখানে কি হয়ে যাবে? মুরগির সংখ্যাটা বেশি হয়ে যাবে না? এই জিনিসটাকে বলা হয় প্রজাতি সমৃদ্ধি। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় প্রজাতি সমৃদ্ধি। দেন কি বলছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পরিবেশ বিপুল সংখ্যক প্রজাতির জন্য বেশি অনুকূল হয়, প্রজাতির সমৃদ্ধিও রয়েছে বেশি। আচ্ছা থাক, এটা থাক। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবশ্যই তোমার প্রজাতিগত বৈচিত্র্য বেশি হবে। এটার কারণ কি? কারণ শীত প্রধান অঞ্চলে আসলে ঠান্ডায় অনেক প্রাণী ঠিকমতো বাঁচে না। ঠিক আছে, তখন এগুলো সেই সব এলাকায় প্রাণী যদি না বাঁচে, তাহলে সেখানে খাবারের সংকট দেখা দেবে। আর খাবারের সংকট যদি দেখা দেয়, তখন সেখানে কি দেখা দেবে? তখন সেখানে তো বাকি প্রাণীগুলো টিকে থাকতে পারবে না। তোমরা ছোটোবেলায় খুব ছোটো থাকতে 9-10-এ খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, এই বিষয়গুলোতে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। আচ্ছা, এখন দেখো তারপরে কি বলছে, প্রজাতির সমতা। নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যকে প্রজাতির সমতা বলে। তার মানে কি? আপেক্ষিক প্রাচুর্য ওয়ার্ডটার দিকে একটু এমফেসিস করো। দেখো কি বলছে, নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্য। মানে ধরো তুমি একটু আগে যে উদাহরণ দিলাম সেটাই বলছি, যে একটা দ্বীপে তুমি মনে করো গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছু রাখছো, গরু রাখছো 20টা করে, ছাগল রাখছো 20টা, মুরগি রাখছো 20টা, সব কিছুই তুমি 20টা করে রাখছো, তাহলে সেখানে কি হবে? প্রত্যেক প্রজাতি সেম পরিমাণে আসে না? এই প্রত্যেক প্রজাতি সেম পরিমাণ থাকাকে কি বলা হয়? প্রজাতির সমতা। তার মানে দেখো, এইটুকুকে আমরা যদি একটু শর্টলি যদি পড়ি, তাহলে কি দেখব? প্রজাতি সমৃদ্ধি বলতে আসলে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় কোনো একটা নির্দিষ্ট প্রজাতি বেশি পরিমাণে আছে। আর প্রজাতি সমতা বলতে কি বোঝায়? কোনো একটা নির্দিষ্ট এলাকায় সমস্ত প্রজাতি মোটামুটি সেম অনুপাতেই আছে, বা অনুপাতটা সেম না আসলে, যে সমানভাবেই আছে প্রত্যেকটা প্রজাতি। তারপরের লাইনটা একটু খেয়াল করি। পরের লাইনে কি বলছে, কোনো প্রজাতির সদস্যের সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থিতিশীল থাকে, তাহলে এটি উচ্চ সমতায় রয়েছে বলে মনে করা হয়। এই লাইনটা দিয়ে কী বলছে, কোনো প্রজাতির সদস্যের সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থিতিশীল থাকে, মানে আসলে এখানে তুমি বলতে পারো যে জন্ম মৃত্যুর হার দিয়েও তুমি এটাকে ব্যাখ্যা করতে পারো। আসলে যে কোনো একটা জায়গায় তুমি 20টা মনে করো যে গরু রাখছো, সেখানে প্রতি বছর 5টা গরু জন্ম নেয়, আবার 5টা গরু মনে করো মারা যায়, তাহলে এখানে কি থাকবে? এটা একটা সমতায় আছে বলতে পারো ওই জায়গাটাই। অন্যদিকে সদস্যের সংখ্যা প্রজাতি এবং প্রজাতিতে অস্থিতিশীল হলে জনগোষ্ঠীকে কম সমতায় রয়েছে বলা হয়। এখানেও বলতে দেখো, এখানে কি বোঝা যাচ্ছে, সদস্যের সংখ্যা প্রজাতি থেকে প্রজাতি অস্থিতিশীল হলে, মানে কোনো একটা প্রজাতিতে মনে করো সদস্যের সংখ্যা খুবই বেশি, আবার মনে করো কোনো একটা জায়গায় প্রজাতির সংখ্যা খুবই কম, তখন সেখানে আমরা কি বলতে পারি? তখন সেখানে আমরা বলতে পারি যে একটা অস্থিতিশীল পরিবেশ, যে কম সমতা রয়েছে। আগেরটা তুমি এইভাবেও ব্যাখ্যা করতে পারো যে প্রত্যেকটা যদি মোটামুটি ধরো গরু আছে 19টা, ছাগল আছে 18টা, মুরগি আছে 21টা, এরকম করে যদি মনে করো যে 20-এর কাছাকাছি যদি থাকে, বা সবগুলো প্রজাতি যদি মোটামুটি একটা সেম সংখ্যায় থাকে, তখন সেগুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা বলতে পারি যে উচ্চ সমতা। আর ধরো যে গরু আছে আমার 25টা, ছাগল আছে 1টা, আবার মুরগি আছে মনে করো 60টা, তাহলে দেখো একটা খুবই বেশি, একটা খুবই কম, এরকম অবস্থায় আছে না? তো এই অবস্থাগুলোকে কি বলা হয়? নিম্ন সমতা বা কম সমতা। ঠিক আছে, বায়োলজি কিন্তু খুব ইজি, যদি তুমি একটু টেকনিক করে পড়তে পারো, বা একটু যদি বুঝে পড়তে পারো, জীবনে একবার একটু বুঝে রিডিং দিও, দেখবা তোমার কাছে বায়োলজি পানির মতো ইজি হয়ে থাকবে। ঠিক আছে, আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাছে বায়োলজিটা বেশি কঠিন লাগে কেন ভাই আপু জানো? কারণ বায়োলজি বইটা কেউ একবার জীবনে রিডিং দেয় না। এমনও আমি অনেক স্টুডেন্ট দেখছি জীবনে, যে যারা বায়োলজিটা জীবনে একবারও রিডিং দেয় না। ঠিক আছে,
তাদের জন্য তো অবশ্যই কঠিন হবে। আচ্ছা, এখন দেখো কি বলছে এরপর, প্রজাতির বৈচিত্র্য বিভিন্ন ভৌগোলিক স্থানে ভিন্ন হয়ে থাকে। অবশ্যই ভৌগোলিক স্থান হিসাবে তো ভিন্ন হবেই। দেখো কেন, পরের লাইনগুলো দেখো, মেরুর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্স বলতে আসলে ট্রপিক্যাল অঞ্চলগুলো বোঝায়, ঠিক আছে। ট্রপিক্যাল অঞ্চলে প্রজাতির বৈচিত্র্য সবচেয়ে বেশি হয় এবং মেরু অঞ্চল বা পোলের দিকে কমে যায়। ব্যাপারটা হলো কি, তোমাকে যদি একটু বলি, তোমাকে যদি একটা পৃথিবী যদি দেখাই, এটা মনে করো পৃথিবী, আসলে পৃথিবী গোল না, এত সুন্দর গোল না, আচ্ছা তবুও যদি দেখাই, এখন পৃথিবীর এইটা যদি মেরু হয়, ঠিক আছে, এইটা কি, এইটা যদি মেরু হয়, আপু দেখো, আপু ভাইয়া দেখো যে এটা যদি মেরু হয়, এটা যদি বিষুবীয় অঞ্চল হয়, তাহলে মোটামুটি দেখো এই এলাকাগুলোতে কেমন অবস্থা থাকবে, এই এলাকাগুলোতে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকবে বা না শীত না গরম এই অবস্থা থাকবে। কিন্তু এই জায়গাটা দেখো, বা মেরু অঞ্চলে তো অনেক ঠান্ডা থাকে, তো অনেক ঠান্ডা যেখানে, সেখানে অবশ্যই তোমার প্রজাতির সংখ্যা বা প্রাণীর সংখ্যা কম হবে। এই জিনিসটাই আসলে এখানে বলছে যে ক্রান্তীয় অঞ্চলে আসলে বেশি পরিমাণ তোমার প্রজাতি থাকে, আর মেরু অঞ্চলে কম পরিমাণ প্রজাতি থাকে। সবচেয়ে বেশি প্রজাতি সমৃদ্ধ পরিবেশ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় বাড়ি বন, বাড়ি শব্দের অর্থ বৃষ্টি, ঠিক আছে। তোমরা যদি বাংলায় যদি ওই যে সিনোনিমের বাংলাটা আমি ভুলে গেছি, ঠিক আছে, যদি সিনোনিম যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবা যে বাড়ি মানে কি, বাড়ি মানে হলো বৃষ্টি, আর বৃষ্টি ইংলিশ কি, রেইন। যেই বনটাতে বা যেই বনগুলোতে তোমার খুবই বেশি পরিমাণে বৃষ্টি হয় বা স্বাভাবিকের তুলনায় অনেক হিউজ পরিমাণ বৃষ্টি হয়, সেসব বনগুলোতে অবশ্যই তোমার গাছপালা বেশি থাকবে। এমন অনেক পৃথিবীতে বন আছে জানো, যেমন তুমি অ্যামাজনের নাম শুনছো না, অ্যামাজন কিন্তু এক ধরনের রেইন ফরেস্ট। আচ্ছা, এমন অনেক বন আছে যে বনগুলোতে আসলে যে এত পরিমাণ গাছপালা থাকে যে মাটিতে কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না, এত পরিমাণও কিন্তু গাছ থাকে। তো গ্রীষ্মমণ্ডলীয় বাড়ি বন বা রেইন ফরেস্ট। প্রবাল প্রাচীর কোথায় থাকে বলো তো? প্রবাল প্রাচীর থাকে হলো সমুদ্রে। বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ কোনটি বলতে পারবা? যদি বলতে পারো তাহলে কমেন্টে একটু লিখো, হ্যাঁ। আচ্ছা, কোরাল রিফ। দেখো যে প্রবাল প্রাচীর ইংলিশ হলো কোরাল রিফ। তারপর সমুদ্রের তলদেশ অঞ্চল, ওশান বটম, এই অঞ্চলগুলোতে আসলে অনেক বেশি পরিমাণ কী থাকে, যে সবচেয়ে বেশি প্রজাতি থাকে। এখন কেন থাকে একটু আমি তার ব্যাখ্যাটা একটু দিয়ে নিই, তাহলে তোমাদের আসলে বুঝতে সুবিধা হবে। গ্রীষ্মমণ্ডলীয় বাড়ি বনে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর প্রচুর পরিমাণ বৃষ্টি হলে সেখানে কি থাকে, সেখানে বেশি পরিমাণ তোমার পানি থাকে, বেশি পরিমাণ পানি থাকলে সেখানে বেশি পরিমাণ উদ্ভিদ জন্মায়, ফলে সেখানে বেশি বেশি তোমার প্রাণী টিকে থাকতে পারে। প্রাণী মানে মনে করো জীবজন্তু বলো, পাখি বলো, সাপ বলো, এগুলো বেশি বেশি টিকে থাকতে পারে। তারপর প্রবাল প্রাচীরগুলো আসলে তুমি যদি একটু ওয়েট করো, নিডারিয়া পর্ব পর্যন্ত যদি যাই, তখন সেখানে দেখতে পাবা পৃথিবীর প্রায় বা সাগরের প্রায় 25% জীবই কিন্তু তোমার এই প্রবাল প্রাচীরগুলোতে থাকে। প্রবাল প্রাচীরে আসলে খাদ্য ভাণ্ডার বেশি থাকে বা খাদ্যের পরিমাণটা অনেক বেশি থাকে, এই কারণে আসলে এখানে অনেক বেশি প্রাণী প্রজাতি থাকে। সমুদ্রের তলদেশ অঞ্চল বলতে ওশান বটম। সমুদ্রের তলদেশ অঞ্চলে বা সমুদ্রের তলায় আসলে খুবই বেশি পরিমাণ কী থাকে, খাবার থাকে। কারণ ধরো যে বেশিরভাগ খাবার তোমার সমুদ্রে এই যে মাধ্যাকর্ষণের টানে বা অভিকর্ষ বলে টানে কিন্তু নিচে চলে যায়, ঠিক আছে। তো সেই জায়গায় খাবারের প্রাচুর্য বেশি থাকে, ফলে সেখানে আসলে একটা নির্দিষ্ট বায়োম তৈরি হয়ে যায়। বায়োম মানে নির্দিষ্ট একটা বাস্তু সংস্থান তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো সেখানে আসলে প্রজাতি বৈচিত্র্য অনেক বেশি থাকে। তারপরে কি বলছে, ক্রমবর্ধমান অন্বেষণ এলাকার সঙ্গে প্রজাতির সমৃদ্ধিও বেড়ে যাচ্ছে। আচ্ছা বারুক, এগুলো সমস্যা নেই। তোমাদের বাস্তু সংস্থান আছে একটু পরে আছে। আচ্ছা ঠিক আছে, যারা ক্লাস এতক্ষণ দেখছো, ঠিক আছে, তাদের ধন্যবাদ। আমি আরও পড়াবো, তার আগে কিছু কথা ভাইয়ারা একটু বলে নিই। যেহেতু এতদূর দেখছো, তাহলে হয়তো আশা করছি তোমাদের ধৈর্য অনেক বেশি আছে, কারণ ধৈর্য যাদের বেশি নেই তারা এই পর্যন্ত আসতে পারবে না। তোমাদের এইচএসসি লাইফে বায়োলজি নিয়ে, এইচএসসি লাইফে বলতে এইচএসসিতে তোমরা অ্যাডমিশনের পড়াগুলো কভার করে ফেলবা, না হলে কিন্তু তোমরা অ্যাডমিশনে আসলে অনেক বড় একটা ধরা খাওয়ার চান্স থাকে। আর অন্যদের থেকে অবশ্যই আগে থাকতে গেলে এইচএসসিতে কিন্তু আসলে
তোমাকে এই অ্যাডমিশনের টপিকগুলো কিন্তু কভার করে ফেলতে হবে, বা সবই পড়তে হবে। আসলে সব পড়লে তোমার কাভার হয়ে যাবে। আচ্ছা, তো মেন কথা যেটা বলতে চাচ্ছি, যে তোমাদের যদি মনে হয় যে বায়োলজি নিয়ে আরও তোমাদের অন্য, আমি তো এইভাবে সেমভাবে আমি তোমাদের বোটানি, জুওলজি 2টা বই আমি তোমাদের কভার করে ইউটিউব চ্যানেলে হয়তো আপলোড দিব ইনশাল্লাহ। আর তাছাড়াও তোমাদের যদি কোনো চাওয়া থাকে যে ভাইয়া এমসিকিউর জন্য দেন, বা শর্ট সিলেবাস বা শর্টে কোনো কিছু দেন, বা এই টাইপের যদি তোমাদের কোনো কিছু যদি চাওয়া থাকে, সেগুলো কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, ঠিক আছে? আর তোমরা এলডোরাডো এডু এই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওখানে তুমি এই ভিডিওগুলো পাবা, আবার কোর্স ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো পাবা, ঠিক আছে ভাইয়া? তো নাও, এখন শুরু করো। তারপর কি বলছে, প্রজাতিগত বৈচিত্র্যের গুরুত্ব। এখন প্রজাতিগত বৈচিত্র্যের গুরুত্ব বলতে আসলে কী বোঝাইছে একটু খেয়াল করো। প্রজাতিগত বিভিন্ন বৈচিত্র্যের গুরুত্ব হচ্ছে, মানে প্রজাতিগত বৈচিত্র্য বলতে অনেক প্রজাতি আছে একটা জায়গায়, সেগুলোর গুরুত্বকে প্রজাতির সমৃদ্ধি এবং উৎপাদনশীলতা একটি বাস্তুতন্ত্রকে টেকসই স্থিতিশীল করে তোলে। মানে একটা এলাকায় যত বেশি প্রজাতি থাকবে, সেখানে খাদ্য শিকল অনেক বেশি থাকবে না? খাদ্য শিকল অনেক বেশি থাকলে খাদ্য জাল অনেক থাকবে, ফলে সেখানে কিন্তু আসলে সুন্দর একটা সাম্যাবস্থার সৃষ্টি হয়, ঠিক আছে? সেই সাম্যাবস্থার সৃষ্টি হলে সেই এলাকাটা একটা টেকসই এলাকা হিসেবে গড়ে ওঠে। 2 নম্বরে কী বলছে, বাস্তুতন্ত্রের বৈচিত্র্যময়তার কারণে খরা বা ঝড় তুফান প্রভৃতি পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা আরও বেশি। তো বাস্তুতন্ত্রের বৈচিত্র্যময়তার কারণে বলতে পারো তুমি, আমি একটা উদাহরণ দিই, ধরো যে ম্যানগ্রোভ ফরেস্ট। তো ম্যানগ্রোভ ফরেস্ট আসলে কোথায় থাকে? সমুদ্রের ধারে থাকে। সমুদ্রের ধারে যদি কোনো সুনামি বা জলোচ্ছ্বাস এগুলো যদি আসে, তাহলে দেখো যে ভূ অঞ্চলকে বা ভূত্বককে কে রক্ষা করে? এই সমুদ্রের ঢেউ থেকে রক্ষা করে আসলে এই ম্যানগ্রোভ অঞ্চলগুলো, ঠিক আছে? ম্যানগ্রোভ অঞ্চলগুলো এগুলো রক্ষা করে। আচ্ছা, তো এই জিনিসটা এখানে বলছে। 3 নাম্বার কী বলছে, প্রজাতি সমৃদ্ধ সম্প্রদায়গুলোতে প্রত্যেক প্রজাতি প্রয়োজন অনুযায়ী লভ্য ও সম্পদের অংশ ব্যবহার করে জীবিত থাকে। আচ্ছা, এই লাইনটা দিয়ে আসলে কী বোঝাইছে? এই লাইনটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে কোনো একটা এলাকায় যে পরিমাণ রিসোর্স থাকে, সেই পরিমাণ রিসোর্স বা সেই রিসোর্সগুলো দিয়েই কোনো একটা প্রাণী বা কোনো একটা প্রজাতি সেখানে বেঁচে থাকে। যেমন ছোট শিকড়যুক্ত গাছ অগভীর মাটি থেকে এবং গভীর শিকড়যুক্ত উদ্ভিদ গভীর মাটি থেকে পানি ও খনিজ শোষণ করতে পারে। দেখো, যারা হলো তোমাদের ছোট শিকড় আছে যাদের, তারা মাটির উপর থেকেই তোমার পানি শোষণ করে। আর যেসব গাছের শিকড় অনেক মোটা, তারা মাটির অনেক গভীর থেকে পানি শোষণ করে। আলটিমেটলি কী দেখা যায়? আলটিমেটলি দেখা যায় যে একটা মাটির মোটামুটি বেশিরভাগ পানি বা সুন্দর মতো একটা সাম্যাবস্থায় থেকে পানিগুলো শোষণ করতে, মানে শোষিত হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর কি বলছে, 4 নাম্বার, সমৃদ্ধ বৈচিত্র্য মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনীয়। সমৃদ্ধ বৈচিত্র্য মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনীয় কেন? আসলে এটা যদি আমরা উত্তর খুঁজতে যাই, তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে বেশিরভাগ প্রাণী আছে না? এই বেশিরভাগ প্রাণী কিন্তু মানুষের আসলে ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে, বা তুমি বলতে পারো যে কোনো না কোনোভাবে মানব জাতিকে কিন্তু হেল্প করছে, ঠিক আছে? তাহলে যত বেশি সমৃদ্ধ বৈচিত্র্য বা প্রাণী বৈচিত্র্য যত বেশি হবে, মানুষের কিন্তু টিকে থাকার সম্ভাবনাও কিন্তু তত বেশি হবে। দেন কী বলছে, সুস্থ জীববৈচিত্র্য, পুষ্টি সংরক্ষণ ও পুনর্ব্যবহার, মাটি গঠন ও ক্ষয় থেকে সুরক্ষা, ক্ষতিকর গ্যাস শোষণ, এগুলো যদি আমি ডিটেলস আলোচনা করতে চাই আরও একটু হিউজ হবে। আমি সামান্য একটু বলে দিই যে সুস্থ জীববৈচিত্র্যের জন্য পুষ্টি সংরক্ষণ, মানে বিভিন্ন প্রাণী থাকলে আমরা বিভিন্ন প্রাণী খেতে পারি, ফলে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয়। পুনর্ব্যবহার, আমরা বিভিন্ন জিনিসপত্র পুনর্ব্যবহার করে আমাদের জীবনযাপন করতে পারি। মাটি গঠন হতে পারে ও ক্ষয় থেকে সুরক্ষা। ক্ষতিকর গ্যাস শোষণ, যেমন আমাদের বেঁচে থাকার জন্য ট্রপোস্ফিয়ার বলে কিন্তু বায়ুমণ্ডলে একটা কিন্তু স্তর আছে। তোমরা যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন যদি দেখো বা পড়ো, তখন কিন্তু এটা বুঝতে পারবা। দেন সেখানে ওজোন স্তর রয়েছে কিন্তু। দেন কী বলছে, জলবায়ু স্থিতিশীলতার মতো অসংখ্য সুবিধা কিন্তু রয়েছে। তারপরে কী বলছে, মানুষ প্রকৃতি থেকে প্রচুর পরিমাণ পণ্য, যেমন কী কী, ফলমূল, শস্য, মাংস, কাঠ, তন্তু, রঞ্জক, অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধ ইত্যাদি পাই। তার মানে আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার আসলে আমরা কিন্তু সবই প্রকৃতি থেকে পাই।
5 নম্বরে দেখো, অ্যামাজন বন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের মোট অক্সিজেনের 20% উৎপাদন করে বলে ধারণা করা হয়। এইটা একটু দাগায় নাও। এতক্ষণে আমরা একটা সুন্দর এমসিকিউ পেলাম, ঠিক আছে? এটা একটা সুন্দর এমসিকিউ যে কত শতাংশ আসলে তোমার অক্সিজেন উৎপাদন করে বলে ধারণা করা হয়? উত্তর 20%। এইটা মাস্ট তোমাদের জানতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট তোমাদের জানতেই হবে। 20%, এটা কিন্তু জানতে হবে। দেন কি বলছে, পরাগায়ন সহজীবী হলো সিম্বায়োটিক বা সিম্বায়োসিস, ঠিক আছে? সহজীবিতা সিম্বায়োসিস, আর সহজীবী হলো সিম্বায়োটিক সম্পর্ক, পচনশীল। সহজীবী বলতে কী বোঝায়? একসাথে অনেকের বসবাস, এটাকে সহজীবিতা বলে। তারপর কি বলছে, নাইট্রোজেন চক্র, মাটির উর্বরতায় কেঁচোর অবদান সহ বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখে। আছে, এগুলো এত কিছু দরকার নেই, পরের লাইনটাও দরকার নেই। এখন দেখো প্রজাতিগত বৈচিত্র্য হ্রাসের কারণ। এখন কি বলছে, প্রজাতিগত বৈচিত্র্য হ্রাস বলতে আসলে প্রজাতিগত বৈচিত্র্যটা কমে যাচ্ছে ধীরে ধীরে। কেন? দেখো, প্রধানত মানুষের অবিবেচক কার্যকলাপের কারণে। অবিবেচক কার্যকলাপ মানে আমরা হুটহাট বিভিন্ন কাজকর্ম করে ফেলি, তো সেই কারণে বিভিন্ন প্রজাতি প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন সেই কাজগুলো কি কি? বৈচিত্র্য হ্রাসের প্রধান 4টি কারণ রয়েছে। প্রধান কারণ কয়টা? মাস্ট এটা লাগবে। এটা কয়টা কারণ দেখো তো? কারণ হলো 4টা। প্রধান কারণ কি? প্রধান কারণ 4টি। কি কি? যা কি নামে পরিচিত? দ্য এভিল কোয়াড্রেট নামে পরিচিত। এটা মাস্ট, এটা লাগবেই কিন্তু, হ্যাঁ? এটা কি নতুন বইয়ের নতুন অ্যাড করা তথ্য। এর আগেরটা ওই যে 20% দেখালাম না, এটাও কিন্তু নতুন অ্যাড করা তথ্য। এই অ্যাড করা তথ্যগুলো আসলে লাগবে। দ্য এভিল কোয়াড্রেট আমার সাথে একটু বলো বা একটু মনে মনে প্র্যাকটিস করো যে বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কয়টি? বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ 4টি। 4টাকে কী বলা হয়? এভিল কোয়াড্রেট বলে। দ্য এভিল কোয়াড্রেট নামে পরিচিত। এগুলো কি? এগুলো হলো বহিঃপ্রজাতির বা এলিয়েন প্রজাতির অনুপ্রবেশ। তার মানে কি বলছে? বহিঃপ্রজাতি বা এলিয়েন প্রজাতির অনুপ্রবেশ। বহিঃপ্রজাতি বা এলিয়েন প্রজাতির অনুপ্রবেশ, বসতি সংকোচন, দূষণ, খণ্ডায়ন। আচ্ছা, আমি একটা করে একটু ব্যাখ্যা করে দিই। বহিঃপ্রজাতি বা এলিয়েন প্রজাতির অনুপ্রবেশ বলতে, ধরো যে তুমি একটা দ্বীপে গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছু রাখছো, কিন্তু ওই দ্বীপে তুমি 2টা বাঘ ছেড়ে দিলে, তাহলে কি হবে? ওই বাঘগুলো সব প্রজাতিকে খেয়ে ফেলবে না? তো এই জিনিসটা আসলে কি বলছে? বহিঃপ্রজাতির অনুপ্রবেশ। 2 নম্বরে কি বলছে? বসতি সংকোচন, দূষণ ও খণ্ডায়ন। বাংলাদেশের কথাই চিন্তা করো, যে আগে মনে করো যে পরিমাণ জায়গায় মানুষরা বসবাস করতে পারতো, এখন কিন্তু আসলে পরিবেশ দূষণের কারণে বলো, যেমন ঢাকা শহরকেই তুমি দেখো, যে পরিবেশের কি বসবাসের কি যোগ্য আছে আর? ঢাকা শহর, খুলনা শহর, এই শহরগুলো কিন্তু তোমার বসবাসের কিন্তু একেবারে অযোগ্য। বা তুমি যদি এয়ার কন্ডিশন মানে বাতাসের যদি পরিস্থিতি এখন দেখো, ঠিক আছে, বাতাসের যদি পরিস্থিতিগুলো দেখো বা গুগলে যদি তুমি চেক করো, সবসময় দেখবা তোমার বিভিন্ন ক্ষতিকর পার্টিকেল কিন্তু বাতাসে কিন্তু সবসময় ভেসে বেড়ায়। তো বসতি সংকোচন মানে প্রাণীগুলো ঠিকঠাক জায়গায় থাকতে পারে না। যেমন সুন্দরবনের কথা চিন্তা করতে পারো, আরও ভালো উদাহরণ তোমাদের মাথায় আসবে, যে সুন্দরবনে আসলে যে পরিমাণ গাছ ছিল আগে, এখন কিন্তু এগুলো কেটে ফেলার কারণে কিন্তু গাছের পরিমাণ কমে গেছে। সাথে কি হয়ে গেছে? সাথে কিন্তু তোমার বাঘের বাসস্থান, এটাও কিন্তু তোমার সংকোচন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। বুঝতে পারছো এই জিনিসগুলো? তারপর 3 নাম্বার কী বলছে? অতি আহরণ বলতে আসলে কী বোঝায়? ধরে নাও তুমি একটা বন থেকে তুমি যদি বছরে 5টা গাছ যদি কেটে ফেলো, তাহলে নতুন আবার 5টা গাছ বছরে আবার নতুন তৈরি হয়ে যাচ্ছে। এটা ঠিকঠাক, বুঝতে পারছো? ঠিকঠাক। কিন্তু তুমি মনে করো একটা বন থেকে 100টা করে গাছ প্রতি বছর কাটতেছো, কিন্তু ওই বছর নতুন করে ওই বনে কিন্তু তোমার 5টা করে গাছ প্রতি বছর হয়ে যাচ্ছে। তার মানে দেখো একটা হিউজ ডিফারেন্স না এর মধ্যে? এখন এই যে যদি অতি আহরণ করে ফেলি আমরা, 100টা গাছই যদি আমরা বছরে কেটে ফেলি, তাহলে বনটা কি হয়ে যাবে? বনটা তোমার সংকোচন হয়ে যাবে, আর তাহলে গাছের প্রজাতির সংখ্যা কমে যাবে। আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে যদি বলি, মনে করো যে প্রতি বছর ধরে নাও যে তোমার একটা অঞ্চলে তোমার 100টা করে মুরগি নতুন করে জন্মায় প্রতি বছর। এখন তুমি মনে করো যে প্রথম বছর 10টা, পরের বছর 20টা, তার পরের বছর 30টা করে যদি খেয়ে ফেলো, তাহলে ধীরে ধীরে প্রজাতির সংখ্যা কমে যেতে থাকবে না? সেই জিনিসটাই বলছে আসলে অতি আহরণ। এরপর 4 নাম্বারটা সহবিলুপ্তিটা বুঝতে গেলে বা কো এক্সটিংশন, এটা যদি তুমি বুঝতে যাও, তাহলে তোমাকে একটু 9-10-এ ফিরে যেতে হবে। 9-10-এ তুমি খাদ্য শৃঙ্খল দেখছো না? খাদ্য শৃঙ্খলে ধরো যে আমরা কি দেখছি, আমি একটু লিখি, হ্যাঁ, এই জায়গায়, তাহলে তুমি একটু বুঝতে পারবা। ঘাস 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 থেকে শক্তি যায় কোথায়? ঘাস ফড়িং,
ঘাস ফড়িং থেকে কোথায় যায়? ব্যাঙে যায়। ব্যাঙ থেকে কোথায় যায়? ঈগল বা চিল, বা আমি ঈগল লিখলাম, ঠিক আছে, আমি ঈগল লিখলাম। এখন দেখো এখানে কোনো কারণে যদি ঘাস ফড়িংয়ের বিলুপ্তি হয়ে যায়, সাথে সাথে কি ব্যাঙের বিলুপ্তিটাও হয়ে যাবে না? কথাটা একটু বুঝতে পারছো? দেখো তো, যদি কোনো কারণে আমার ঘাস ফড়িংটা বিলুপ্তি হয়ে যায়, তাহলে সেখানে আমাদের কি ব্যাঙের বিলুপ্তিটা হয়ে যায় না? এখন যদি ঘাস ফড়িংয়ের সাথে ব্যাঙও যদি বিলুপ্তি হয়ে যায়, এই জিনিসটাকে আমরা কি বলবো? কো এক্সটিংশন বা সহবিলুপ্তি, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি বলবো? কো এক্সটিংশন বা সহবিলুপ্তি। আচ্ছা, এরপর কি বলছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোসিস্টেম ডাইভার্সিটি, ঠিক আছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। পৃথিবীতে বাস্তুতন্ত্রের বৈচিত্র্য হচ্ছে জীব বৈচিত্র্যের তৃতীয় স্তর। পৃথিবীতে বাস্তুতন্ত্রের বৈচিত্র্যটা কি? জীব বৈচিত্র্যের তৃতীয় স্তর। তাহলে এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করলাম যে প্রথম স্তর আর দ্বিতীয় স্তর কি, বলতে পারবা? একটু ভাবো 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 ভাবো। টিং টিং। আচ্ছা, প্রথম স্তর কী ছিল? জিনগত বৈচিত্র্য। আর দ্বিতীয় স্তর ছিল কি? প্রজাতিগত বৈচিত্র্য। আর তৃতীয় স্তর কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে? একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এখন বাস্তুতন্ত্র জিনিসটা কি? বাসস্থান। বাস্তুতন্ত্র মানে কি? বাসস্থান। এর মধ্যে দেখো বাসস্থানের ধরন, তারপরে গোষ্ঠী ও বিভিন্ন পরিবেশগত প্রক্রিয়ার বৈচিত্র্য অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, থাকার জায়গা নিয়ে দেখো কত কি এখন পড়ব। প্রত্যেক দেখো বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে অনেক মিথস্ক্রিয়া দেখা যায় বা ইন্টারাকশন দেখা যায় প্রত্যেক বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির মধ্যে। ধরে নাও আমাদের বাস্তুতন্ত্রের উদাহরণগুলো আগে দেখে নিই, মাথায় একটু ঠান্ডা করে ঢুকায় নাও। বাস্তুতন্ত্র বলতে থাকার জায়গা বোঝাই। পৃথিবীতে অনেক রকম থাকার জায়গা আছে, যেমন মরুভূমির অঞ্চল একটা থাকার জায়গা, খুব গরম অঞ্চল। মেরু অঞ্চল ঠান্ডা জায়গা, এটা একটা থাকার জায়গা। এছাড়াও আর কি থাকার জায়গা আমাদের আছে? থাকার জায়গা আছে বনভূমির অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সামুদ্রিক অঞ্চল, জলজ অঞ্চল। জলজ অঞ্চল বলতে আমি পুকুরের পরিবেশ বোঝাচ্ছি, ঠিক আছে? পুকুরের পরিবেশ, নদীর পরিবেশ, তারপরে ম্যানগ্রোভ অঞ্চল, এই টাইপের বিভিন্ন অঞ্চল কিন্তু আমি বললাম, ঠিক আছে? তারপরে তুমি বলতে পারো ট্রপিক্যাল এরিয়া বলতে পারো, তারপরে এই জিনিসগুলো তুমি বলতে পারো। তো এরকম আমি অনেকগুলো কিন্তু বাস্তুতন্ত্রের নাম বললাম। তো দেখো, কোনো প্রজাতির বিলুপ্তি ঘটে, ফলে বাস্তুতন্ত্র অন্যান্য প্রজাতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন ম্যারিয়ানা উড়ন্ত শিয়াল নামে পরিচিত এক বড় আকারের বাদুড় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে একসময় পরাগায়নকারী হিসেবে থাকতো, বীজ ছড়িয়ে দিত। কিন্তু একসময় দ্বীপপুঞ্জে এসব বাদুড়কে মানুষ খাবার হিসেবে খাওয়া শুরু করছে, ঠিক আছে? ফলে এগুলো কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। এখন আর সেখানে পরাগায়ন হয় না। আর পরাগায়ন না হলে কি হবে? দেখো, 4/5 প্রজাতি পরাগায়ন বা বীজ ছড়িয়ে দেওয়ার জন্য উড়ন্ত শিয়ালের উপর নির্ভর করতো, যারা আর হয় না, ঠিক আছে? মানে সেই এলাকায় আসলে এটুকু আমি কি বুঝাইছি? এটুকু বুঝাইছি একটা এলাকায় তোমার অনেকগুলো বাদুড় ছিল, সেই বাদুড়গুলো পরাগায়নে সাহায্য করতো, সেই এলাকার মানুষ বাদুড় ধরে খেয়ে ফেলছে, ফলে পরাগায়ন হয় না, গাছ কমে যায়, এইটুকুই বুঝাইছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো তো সুন্দর একটা চিত্র দেওয়া আছে, কিউট একটা চিত্র না? এই চিত্র দেখলে তোমাদের মনে হয় 7-8-এর কথা মনে পড়ে যাওয়ার কথা। দেখো তো, এখানে অনেক বাস্তুতন্ত্র দেওয়া আছে। এটা একটা বাস্তুতন্ত্র, এইটা একটা, এইটা, এরকম কিন্তু দেখো অনেক বাস্তুতন্ত্র, এইটা, 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 এইটা। আমি দেখো ভালোই লাগতেছে এরকম করে দেখাতে, সুন্দর লাগতেছে। বিভিন্ন বাস্তুতন্ত্র আছে, ঠিক আছে? এটা মরুভূমির অঞ্চল, কোথায় গেল? এটা মরুভূমির অঞ্চল, এটা মেরু অঞ্চল। দুইটা পাশাপাশি, একটা খুবই গরম খুবই ঠান্ডা, দেখছো? কাছাকাছি দিয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো কী বলছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যে প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্য উভয়ই অন্তর্ভুক্ত। হ্যাঁ, ঠিক আছে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মাত্র প্রজাতিগত, মানে অনেক প্রজাতির জিনিসপত্র থাকে, আবার সেম প্রজাতির মধ্যে মনে করো যে একটা প্রজাতি আছে, তাহলে প্রজাতির অনেকগুলো প্রাণীর মধ্যে পার্থক্য থাকবে না? অবশ্যই পার্থক্য থাকবে। পৃথিবীর কোনো মানুষ কি তোমার একেবারে হুবহু, দুইটা মানুষ কি হুবহু সেম? হুবহু তো সেম না, আইডেন্টিক্যাল টুইনেরও কিন্তু অনেকগুলো পার্থক্য থাকে, ঠিক আছে? তো দেখো, এখানে অনেকগুলো বাস্তুতন্ত্রের নাম দেওয়া আছে: তুন্দ্রা, মরুভূমি, তৃণভূমি, মরুভূমি, বনভূমি, সামুদ্রিক বাস্তুতন্ত্র, পৃথক ভৌগোলিক অবস্থানের কারণে বৈচিত্র্যময় আছে, এগুলো অনেক কিছু দেওয়া আছে।
বেশি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রে জীবের মধ্যে আরও বেশি খাদ্য চক্র গড়ে ওঠে। অনেক জীব রয়েছে যা শক্তি ধারণ করে, অন্যান্য প্রজাতি ব্লা 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 অনেক কিছু দেওয়া আছে, পুনর্ব্যবহার করে, এগুলো দরকার নেই ভাইয়েরা। এখন দেখো ভাই একটু দেখো যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের গুরুত্ব। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের গুরুত্ব জিনিসটা কি? বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক পদ্ধতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানে প্রাকৃতিক বিভিন্ন জিনিসপত্রের একটা সাম্যাবস্থা রক্ষা করার জন্য এই বৈচিত্র্যটা গুরুত্বপূর্ণ। এর ফলে প্রকৃতি ও মানব সমাজ উভয়ই উপকৃত হয়। ঠিক আছে, উভয়ই উপকৃত হয়। গুরুত্বগুলো হচ্ছে দেখো, 1 নম্বর, বিভিন্ন বাস্তুতন্ত্র পুষ্টির চক্র ও প্রয়োজনীয় পরিবেশগত প্রক্রিয়াগুলো বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি পুষ্টির চক্র ও প্রয়োজনীয় পরিবেশগত প্রক্রিয়া? পুষ্টির চক্র বলতে একটু আগে তোমাদের একটা খাদ্য শৃঙ্খল দেখাইলাম না, ঘাস ফড়িং, ব্যাঙ, সেখান থেকে ঈগল, এই যে পুষ্টি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা আসলে ঠিকঠাক রাখতে বাস্তুতন্ত্র মেইন ভূমিকা পালন করে। তারপর 2 নম্বর বলছে বিভিন্ন প্রজাতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ায়, জটিল খাদ্য শৃঙ্খল এবং সহজীবিতার সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, এই জিনিসটা তৈরি করে। 3 নম্বর কি বলছে? প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যকে সমর্থন করে, যা অভিযোজন ও বিবর্তনিক প্রক্রিয়ায় প্রজাতির মধ্যে দেখো জিনগত বৈচিত্র্য সমর্থন করা। অবশ্যই প্রজাতির মধ্যে তো অনেক প্রকার মানে একটা সেম প্রজাতির মধ্যে অনেক টাইপের তো প্রাণী থাকবেই, এই তো স্বাভাবিক। এরপরে 4 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, বিশুদ্ধ বাতাস, পানি, পরাগায়ন, আবহাওয়া নিয়ন্ত্রণ, বিনোদনমূলক সুযোগের মতো প্রয়োজনীয় বাস্তুতান্ত্রিক পরিষেবা, অনেক কিছু এখানে বলা আছে। এই জিনিসগুলো তুমি একবার একটু পড়ো, দেখবা যে তুমি খুব ভালো বুঝতে পারছো। এগুলোর মধ্যে আসলে খুব কঠিন কিছু নাই। আচ্ছা, এখন দেখি যে এখানে কি বলছে। এখানে আমাদের সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেওয়া আছে, কিন্তু আগেকার বই থেকে কিছু জিনিস তোমার এখানে মিসিং আছে। তো আমি আগেকার বইয়ের কিছু জিনিসপত্র একটু তোমাদের পড়ায় দিই। ঠিক আছে, এটা যদি না পড়ায় দিই তাহলে মনে করো যে তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে চাও সেখানে হয়তো তোমরা আটকায় যেতে পারো। আমি একটু পড়ায় দিই, হ্যাঁ, ধৈর্য ধরে একটু দেখো। তোমার প্রাণীবিজ্ঞানের জনককে, এটা আগেকার বই কিন্তু এই পার্টেই ছিল, তোমাদের কিন্তু তুলে মানে এই নতুন এডিশনের বই কিন্তু দেয় নাই। তো কী হয়েছে আমি লিখে দিচ্ছি। প্রাণীবিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। লেখা যদি না বুঝতে পারো একটু মুখের কথা একটু শোনো, ঠিক আছে? আমার লেখাটা একটু এমনিতেই খারাপ। আচ্ছা, প্রাণীবিজ্ঞানী ঠিক না, প্রাণীবিজ্ঞানের জনক, এটা হবে প্রাণী বিজ্ঞানের জনক। ঠিক আছে, প্রাণী বিজ্ঞানের জনককে? প্রাণীবিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল। তাহলে তোমাদের আচ্ছা এখান থেকে তোমাদের একটু বলে নিই উদ্ভিদ বিজ্ঞানের জনককে। এটা যদিও উদ্ভিদ বিজ্ঞানে পড়বা, তবু এখন বলি উদ্ভিদ বিজ্ঞানের জনক। উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওফ্রাস্টাস। এটা তুমি বোটানি 7 নম্বর চ্যাপ্টারে পড়বা। থিওফ্রাস্টাস। দেখাই জনক, থয় রস্বইকার ও ফয়ে রফলা আকার দন্ত শয়ে টয়ে আকার দন্তস্ব, থিওফ্রাস্টাস। তাহলে প্রাণীবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফ্রাস্টাস। আচ্ছা, প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল তোমার সর্বপ্রথম কি করেন? শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনার সূচনা করেন। তো উনি আসলে প্রথমে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী এবং লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী, এই দুইটা ভাগে সমগ্র প্রাণী জগৎকে ভাগ করেন। কি কি? লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী, আরেকটা কি? লাল রক্তবিহীন মেরুদণ্ডী। অমেরুদণ্ডী। ঠিক আছে, লাল রক্তযুক্ত মেরুদণ্ডী আর লাল রক্তবিহীন অমেরুদণ্ডী। এদের কি কি নামে ভাগ করেন? এদের নামে ভাগ করেন একটা এনাইমা, একটা অ্যানাইমা। এনাইমা আর অ্যানাইমা। এনাইমা আর অ্যানাইমা এই দুটো নামে ভাগ করেন। ঠিক আছে, এনাইমা আরেকটা কি? আরেকটা হলো অ্যানাইমা। এখন তোমাদের এইটা অনেকেরই ভুল হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়, আমি একটু বলি যে তোমরা এই দুটাকে
দুইটাভাবে মনে রাখতে পারো, একটা হলো রেগুলার প্রসেস, একটা হলো তোমার একটু নেমনিক বা একটু টোটকা ব্যবহার করে, ঠিক আছে। তো রেগুলার প্রসেস যেটা, বায়োলজিতে যত জায়গায় তুমি দেখবা, ঠিক আছে, বায়োলজিতে তুমি যত জায়গায় দেখবা, শব্দের অর্থ না, বা অ্যান, এটা মানে হলো বায়োলজিতে না, ঠিক আছে, যত জায়গায় দেখবা এটা অর্থ হলো না। তো দেখো, লাল রক্তবিহীন মানে লাল রক্তটা নেই যারা, আবার অমেরুদণ্ডী প্রাণী, এদেরকে কি বলা হয়? অ্যানাইমা বলে। আর তুমি আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হলো, দেখো তো, রেড রেড রেডে কি আছে? রেডে আছে না? তুমি এই দেখো, এখানেও কিন্তু আছে, এনাইমাতেও কিন্তু আছে। তুমি এইভাবে মনে রাখতে পারো, তুমি দুইটার যেইভাবে খুশি মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের একটা কথা বলি, তোমরা যারা এই ক্লাসগুলো দেখছো, আমি যেসব কথাগুলো লিখছি বা যেই লাইনগুলো দাগাচ্ছি, তোমরা যদি পারো, যদি তোমরা বইয়ে দাগানো যদি খুব খারাপ নজরে না দেখো বা খুব খারাপভাবে না নাও, তাহলে এই জিনিসগুলো তোমরা বইয়ের ওই যে উপরে নিচে আশেপাশে বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা থাকে না, সেই জায়গাগুলোই তোমরা লিখে রেখো। হ্যাঁ আপু, যে কারণ কি এইটা বলছি, যে তোমার মেন বইটা তোমার সারা জীবন সাথে থাকবে, তুমি সারা জীবন এটা দেখতে পারবা, কিন্তু তুমি যদি কোনো নোট খাতা করো, অনেকেই আছে খুব সুন্দর করে নোট করে, তাদের কথা আলাদা, ঠিক আছে, কিন্তু আমার মতো যারা একটু পড়াচল, আমাদের কিন্তু নোট খাতাগুলো আসলে ছিঁড়ে যায় বা এদিক সেদিক অনেক জায়গায় কিন্তু চলে যায়, ঠিক আছে। তো এই নোট খাতাগুলো কিন্তু আমরা খুঁজে পাই না, তখন কি হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই পড়াগুলো কিন্তু উধাও হয়ে যায় বা নাই হয়ে যায়। তো এই কারণেই বলছি, এই জিনিসগুলো যদি পারো তাহলে বইয়ে লিখে রেখো। আর আমি তোমাদের লিখে লিখে পড়াচ্ছি না বা আমি তোমাদের নোট করে দিচ্ছি না, কারণ আমি ব্যক্তিগতভাবেও নোট করা পছন্দ করি না। কারণ নোট যদি করি তাহলে আমার নোটই পড়া হয়, কিন্তু আমাদের তো বিভিন্ন, তোমরা যারা এতক্ষণ ক্লাস দেখতেছো তাদের নিশ্চয়ই তোমাদের অ্যাডমিশনে ভালো করা, কারণ অ্যাডমিশনের জন্য যদি পড়ো তোমাদের একাডেমিক এমনিই ভালো হয়ে যাবে। কারণ এতক্ষণ যারা একটু পড়াচোর বা যাদের মনে করো অ্যাডমিশনে ভালো করার ইচ্ছা নাই, তারা কিন্তু এতক্ষণ বা এই ভিডিওটার এতদূর পর্যন্ত আসবে না। তুমি এতদূর পর্যন্ত আসছো, তার মানে নিশ্চয়ই তুমি অ্যাডমিশনে ভালো করতে পারো বা তোমার দ্বারা পসিবল, ঠিক আছে। তো তুমি এই সিরিজের সবগুলো ক্লাস দয়া করে কইরো। আর হ্যাঁ, এটাই বলবো। আর কোনো ক্লাস মিস দিও না বা কোনো ক্লাসে তুমি মানে স্কিপ করো না। দরকার পড়লে তুমি 2x স্পিডে দেখো, তুমি আসলে স্কিপ করো না, এটাই আসলে বলবো, এটা ছাড়া আর বলার কিছু নাই। তুমি আমাদের যেই হলো আমাদের ওয়েবসাইট আছে এলডোরাডো এডু নামে, তুমি যদি গুগলে বা ক্রোমে যদি সার্চ দাও, তুমি আমাদের ওয়েবসাইট পাবে। ওয়েবসাইট থেকে তুমি আমাদের অ্যাপ যদি ডাউনলোড করতে চাও সেটাও পারবে। তুমি এলডোরাডো এডু লিখে যদি সার্চ দাও ইউটিউবে, তুমি আমাদের ইউটিউব চ্যানেল পাবে। তুমি যদি এলডোরাডো এডু লিখে যদি সার্চ দাও, আমাদের ফেসবুক পেজ পাবে, ঠিক আছে। আর তুমি যদি কানেক্ট থাকতে চাও, এগুলোতে জয়েন করতে পারো। ব্যাস এইটুকুই বলবো। আর তোমাদের যত চাহিদা আছে বা চাওয়া পাওয়া আছে, এই জিনিসগুলো কমেন্ট করে জানাও। যদি সময় পাই তাহলে হয়তো কমেন্টগুলো পড়বো। আচ্ছা, অনেক কথাই বললাম। আর তোমাদের লাস্ট আর একটা তথ্য দিব, তথ্যটা দিয়ে তোমাদের এইটুকু শেষ করি। লাস্ট একটা তথ্য হলো, আমি উপরে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে, উপরে আমি মিশিয়ে দিই। পৃথিবীর যে জায়গায়, আমার কথাটা একটু শোনো, পৃথিবীর যে স্থানে, আচ্ছা এটা পুরোটাই মিশাই। পৃথিবীর যে স্থানে তোমার কি থাকে, পৃথিবীর যে স্থানে প্রজাতির সংখ্যা খুব বেশি পরিমাণে থাকে, সেই স্থানগুলোকে আসলে কি বলা হয়? জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। এই জীববৈচিত্র্যে কী বলা হয়? জীববৈচিত্র্যের হটস্পট। জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। এখন এই জীববৈচিত্র্য হটস্পট পৃথিবীতে কয়টা আছে? পৃথিবীতে আছে 25টি। পৃথিবীতে 25টি জীববৈচিত্র্য হটস্পট কয়টা আছে? পৃথিবীতে মোট 25টা জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে, ঠিক আছে।
আচ্ছা, এটুকু যদি লেখা হয়ে থাকে ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এইখান থেকে সামনের দিন তোমাদের ভিডিও নেক্সট তোমাদের ক্লাস বা নেক্সট লেকচার যেটা সেটা শুরু করবো, প্রাণী বই শ্রেণীবিন্যাসের ভিত্তি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, আর আমি আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। ঠিক আছে। তো তোমাদের এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আশা করি দেখা হচ্ছে। আর যদি এই পর্যন্ত যদি মোটামুটি তোমাদের একটু বোঝো, কারণ এতক্ষণ আমি কিন্তু তোমাদের কিছু পড়াইনি বলতে পারো, কারণ এর মধ্যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ খুব ভালো কিছু নাই। আমি তোমাদের লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি। তো যাদের কাছে একটু ভালো লাগবে তোমরা শেয়ার করতে পারো। ব্যাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।